গুড মর্নিং স্টুডেন্টস। যেমন আমরা বলে রেখেছিলাম যে এবার আমরা রেসপিরেটরি সিস্টেম স্টার্ট করব। তাহলে এসো দেখে নিই যে রেসপিরেটরি সিস্টেমের পার্টগুলো কী। ছবিটা একটু দেখো, নিজেরা প্রোনাউন্স করো প্লিজ। সবাই রেসপিরেটরি সিস্টেমের অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি জানো, তাও আমরা একবার রিক্যাপিচুলেট করব। এসো দেখে নিই। তাহলে মোটামুটি দুটো লাংস আমরা দেখলাম, দুটো সিমেট্রিক, কিন্তু রাইট সাইড লাঙে 3টে লোব আছে আর লেফট লাঙে 2টো লোব আছে। আর মোটামুটি যে মাসেলগুলো রেসপিরেশনে হেল্প করে সেগুলো হলো ডায়াফ্রাম, এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল আর অ্যাক্সেসরি মাসেল। দেখো যেরকম আমরা বললাম, তাহলে রাইট লাঙে রাইট আপার লোব, মিডল লোব আর লোয়ার লোব, অ্যান্ড লেফট লাঙে রাইট আপার লোব, রাইট লোয়ার লোব। এটা পোস্টেরিয়ার ভিউ। তাহলে আপার এয়ারওয়ে কনসিস্টিং অফ নোজ, ফ্যারিংস, ল্যারিংস, ইন্ট্রাথ্রোসিক, ট্রেকিয়া। এদের ফাংশন মেন, এরা পার্টিসিপেট করে রেসপিরেশনে। এছাড়া এয়ারটাকে লোয়ার এয়ারওয়েতে কন্ডাক্ট করে বা ফ্লো করতে হেল্প করে, এয়ারটাকে ফিল্টার করে আর হিউমিডিফাই করে। লোয়ার এয়ারওয়ে কনসিস্টিং অফ কি? ট্রেকিয়া, ব্রঙ্কাই, ব্রঙ্কিওলস। এরাও রেসপিরেশনে পার্টিসিপেট করে। অ্যালভিওলাইতে আমরা সবাই জানি এয়ার এক্সচেঞ্জ হয়। অ্যালভিওলাই কি? অ্যালভিওলাই হচ্ছে লাংসের ফাংশনাল ইউনিট, যেখানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় এবং সারফেক্টেন্ট প্রোডাকশন হয়। লোয়ার এয়ারওয়েতে যে ট্রেকিয়া আছে সেটা দুটো ব্রাঞ্চে ভাগ হয়। তাহলে সেই ট্রেকিয়াটা যে দুটো ব্রঙ্কাইতে ভাগ হলো, তারা সাবডিভাইড করে আরও ব্রঙ্কিওলস তৈরি করে। রাইট ব্রঙ্কাসটা কি? শর্ট অ্যান্ড ওয়াইড ইন নেচার আর একটু আপরাইটে থাকে। আর লেফট ব্রঙ্কাস ন্যারো হয় কিন্তু লেন্থে বড় হয়। এরা রেসপিরেশনে হেল্প করে, অ্যালভিওলাইতে এয়ার সাপ্লাই করে, আর এদের মিউকোসিলিয়ারি স্ট্রাকচার থাকে। ছবিটা আরেকবার দেখে নাও। তাহলে বেসিক জিনিসটা জানার পরে এবার আমাদের জানতে হবে, আমাদের কাছে যদি রেসপিরেটরি প্রবলেম নিয়ে কোনো পেশেন্ট আসে, সে কী কী সমস্যা বলতে পারে বা আমরা কোন কোন হিস্ট্রিগুলো তার কাছ থেকে নেব দেখে নিই। মেন কমপ্লেন কী, এসে পেশেন্ট কী হিস্ট্রি দিচ্ছে, দ্যাট ইজ হিস্ট্রি অফ পাস্ট ইলনেস। তাহলে তার এই সমস্যা ছিল, কিন্তু এখন যখন পেশেন্ট এসেছে হসপিটালে বা তোমার অ্যাটেনশন পেতে, সে কী মেন প্রবলেম বা কী মেন কিওয়ার্ডস বলছে, ওকে, সেটা আমাদের কিন্তু লিখতে হবে। আমরা যখন নার্সিং কেয়ার প্ল্যান লিখব তখন লিখব চিফ কমপ্লেন্টস অন অ্যাডমিশন। তার মানে পেশেন্ট কী অসুবিধাটা নিয়ে আমার কাছে এসেছে বা পেশেন্ট অ্যাডমিশন হয়েছে। নেক্সট, কাফ কতক্ষণ ধরে হচ্ছে, বা তার কাফ করতে গেলে পেন হচ্ছে কি না, বা শ্বাসকষ্ট হচ্ছে কি না, ডিসনিয়া তার হলে সেটা কখন হচ্ছে, এটা আমাদের একটু নোট করতে হবে। যখন শ্বাসের সমস্যা হচ্ছে তখন সেটা সাডেনলি হচ্ছে না আস্তে আস্তে বাড়ছে, এছাড়া কতক্ষণ ধরে তার এই কাফের প্রবলেমটা চলছে বা কত দিন ধরে, কাশিটা কেমন, ড্রাই কাশি না ময়েস্ট না হ্যাকিং কাফ মানে খুকখুকে কাশি, যদি স্পুটাম প্রোডাকশন হয় সেটার অ্যামাউন্ট কেমন, কালার কেমন, কোনো ওডার আছে কি না জানতে হবে। এছাড়া কোনো এমন হয়েছে কি না যে কাশি হচ্ছিল তখন কাফ করতে করতে সেই কাজটা বন্ধ করে দিতে হয়েছে, এরকম সিভিয়ার কাফ হয়েছে কি না সেটাও আমাদের জেনে নিতে হবে। এছাড়া কাশির সাথে আর কি কি সিমটম ছিল বা আছে, স্নিজিং, ডিসনিয়া, ফিভার, চিলস, কনজেশন, গ্যাগিং এক্সেট্রা। এছাড়া এই যে কাশিটা সাডেনলি হলো বা অনেক দিন ধরে হচ্ছে, কোনো কাজ করতে গেলে বা কোনো চিন্তা থেকে বা স্পেসিফিক কোনো কাজের জন্যে এইটা কাশিটা হচ্ছে কি না সেটা একটু হিস্ট্রি নিতে হবে।
এছাড়া যখন এই কাশিটা আসছে কিভাবে সে রিলিফ পাচ্ছে, সেই কষ্টটা বা কাশিটা কমছে কী করে সেটা জানতে হবে। এখন কোন ট্রিটমেন্ট চলছে বা কী ধরনের ওষুধ সে খাচ্ছে সেটা আমাদের জানতে হবে। আগেও এরকম এপিসোড হয়েছিল কি না সেটাও জেনে নিতে হবে। আচ্ছা, আজ থেকে আমি একটা পলিসি চেঞ্জ করেছি, সেটা হচ্ছে এবার থেকে যেটা যেটা আমি নোট করতে বলবো তোমরা সবই নোট করবে। যেটা যেটা আমি টাস্ক দেব সেই টাস্কটা কিন্তু প্রত্যেকে লিখবে। পড়া হয়ে গেলে আমি জেনে নেব সবার কমপ্লিট, তখন আমি যাকে বলবো যে তুমি অ্যান্সারটা আপলোড করো, তখন কিন্তু অ্যান্সারটা আমার ইমিডিয়েটলি আমি তার কাছ থেকেই চাই। তাহলে ক্লিয়ার তো যে এবার থেকে টাস্ক যা দেব সবাই লিখবে, আমি যাকে বলবো সে অ্যান্সারটা সাবমিট করবে, ঠিক আছে? নেক্সট, শর্টনেস অফ ব্রিথ। তোমরা অনেক সময়ই বা ম্যাক্সিমাম টাইমে বিএইচটিতে দেখতে পাবে বেড হেড টিকিট পেশেন্টের যেটা, তাতে লেখা থাকে SOB, দ্যাট ইজ শর্টনেস অফ ব্রিথ। তোমরা কিন্তু তোমাদের খাতাতে SOB লিখবে না, লিখবে শর্টনেস অফ ব্রিথ। তাহলে এই যে শ্বাসকষ্ট বা ছোট ছোট শ্বাস নিতে পারছে বা নিতে কষ্ট হচ্ছে, সেটা কখন থেকে হলো? হঠাৎ করে হলো না আস্তে আস্তে বাড়লো? কতক্ষণ ধরে হচ্ছিল? এগুলো যে আগেও দেখলে, এর সঙ্গে আর কি অ্যাসোসিয়েটেড আছে? যে হঠাৎ যে কাশিটা হচ্ছে কি কাজ করছিল, সেই কাশতে কাশতে আর কি সিমটম দেখা গেল? রাতে ঘুমানোর সময় কি সোয়েটিং হয়, বুকে ব্যথা হয়, বুকে চাপ লাগে, ডিসকমফোর্ট লাগে, বা পা ফোলা আছে কি না? ডায়াফোরেসিস মানেটা লিখে ফেলো। ডায়াফোরেসিস মানে কি? সাইনোসিস মানে কি? লেখো। এই যে কাশিটা হচ্ছিল, তাহলে সেটা এবার কোন পজিশানে বসলে তার কাশিটা একটু কমলো বা রিলিফ পেলো? সারা দিন মানে 24 ঘন্টার মধ্যে কোন সময়ে কাশিটা হলে আস্তে আস্তে সেটা কমছে বা কোন সময় একদম রিলিফ থাকছে সেটা জেনে নিতে হবে। এক্সারসাইজ করতে করতে কাশিটা বাড়ে না কমে, বা কোনো অ্যালার্জি তার আছে কি না, বা সেই কোনো এনভায়রনমেন্টে গেলে কাশিটা বেড়ে যাচ্ছে, বা ইমোশনাল কোনো স্ট্রেস আছে কি না সেটাও জানতে হবে। কিভাবে এই কাশি থেকে সে রিলিফ পাচ্ছে সেটা জেনে নিতে হবে। কোনো মেডিসিনের মাধ্যমে বা ইনহেলারের মাধ্যমে বা অক্সিজেন বা পজিশন, কোন উপায়ে সে রিলিফ পাচ্ছে সেটা আমাদের জানতে হবে। তাহলে মোটামুটি আমরা রেসপিরেটরি সিমটমের মধ্যে কী কী দেখতে পেলাম? কাফ, স্পুটাম প্রোডাকশন, হিমোপটিসিস মানেটা লেখো, স্পেলিংটা কারেকশন করবে, চেস্ট পেন, ব্রিথলেসনেস, হুইজ। তাহলে পাস্ট হিস্ট্রির মধ্যে আমরা কী কী জানবো? পাস্ট হেলথ হিস্ট্রি, কোনো লাং ডিজিজ আছে কি না, ব্রিদিং প্রবলেম ছিল কি না, ফ্রিকোয়েন্ট সিভিয়ার কোল্ড মানে খুব রেগুলার বেসিসে ঠান্ডা লাগে কি না, মানে কমন কোল্ড অ্যান্ড কাফ হয় কি না। ঠান্ডা লাগে মানে ঠান্ডা লাগাটা তো নর্মাল, কিন্তু কমন কোল্ড অ্যান্ড কাফে সাফার করে কি না, অ্যাজমা, এমফাইসিমা, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, টিউবারকিউলোসিস। সাধারণ মানুষ মোটামুটি এই নামগুলো জানে। তো এই জাতীয় আমরা কখনো জার্গন ওয়ার্ড বলবো না, চেষ্টা করব আমাদের মতো করে তার ল্যাঙ্গুয়েজ ওয়াইজ বুঝে নেওয়া যে এর মধ্যে কোনো ডিজিজ তার ছিল কি না। এছাড়া লাস্ট পিপিডি ফুল ফর্মটা লিখে ফেলো। চেস্ট এক্সরে, অ্যালার্জি হিস্ট্রি, কোনো মেডিসিনের হিস্ট্রি, আর ফ্যামিলি হিস্ট্রিতে কোনো ডিজিজ আছে কি না, রেসপিরেটরি ডিজিজ স্পেশালি, সেগুলো একটু জেনে নিতে হবে। পার্সোনাল অ্যান্ড সোশ্যাল হিস্ট্রি, এগুলো নিশ্চয়ই এক্সপ্লেন করতে হবে না, তোমরা সবাই জানো, আর ফরম্যাট দেওয়া আছে দেখো। টোবাকো ইউজের হিস্ট্রি বা করে কি না, অ্যালকোহল, ড্রাগস, হোম এনভায়রনমেন্ট কেমন, অকুপেশনাল এনভায়রনমেন্ট, ট্রাভেল হিস্ট্রি, হেলথ প্রমোশনাল অ্যাক্টিভিটিস এক্সেট্রা। নেক্সট, অর্থোপনিয়া। এবার যে তোমরা ছোট ছোট ওয়ার্ডগুলো জানতে পারবে সেগুলো একটু নোট করবে, সবই নোট করবে কিন্তু এগুলো স্পেশাল ওয়ার্ড, ঠিক আছে? ব্রিথলেসনেস when lying flat, breathlessness when lying flat,
সোজা হয়ে যখন শুয়ে থাকবে তখন অর্থোপনিয়া হবে। ঠিক আছে, তাহলে এটা সাধারণত লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরের ক্ষেত্রে হয়। এখানে কি হচ্ছে, রেসপিরেটরি মাসেল উইক হয়ে যায়, প্লুরাল ইফিউশন থাকার ফলে ম্যাসিভ অ্যাসাইটিস, মরবিড ওবেসিটি আর সিভিয়ার লাং ডিজিজের ক্ষেত্রে এই অর্থোপনিয়া হতে পারে। ঠিক আছে, তার মানে এই ডিজিজগুলো থাকলে রেসপিরেটরি মাসেল উইক হয়ে যায়, যার ফলে অর্থোপনিয়াটা হয়। প্ল্যাটিপনিয়া, তাহলে প্ল্যাটিপনিয়া কি? ব্রিথলেসনেস অন সিটিং আপ উইথ রিলিফ অন লাইং ডাউন। বসে আছে যখন তখন শ্বাসকষ্ট, রিলিফ পাচ্ছে কখন? যখন শুয়ে পড়ছে। তাহলে কখন হচ্ছে এটা? বলছে রাইট টু লেফট শান্টিং থ্রু এ পেটেন্ট ফোরামেন ওভেলি। তোমরা নিশ্চয়ই জানো পেটেন্ট ফোরামেন ওভেলিকে কি বলে, সেটা লিখে ফেলো। অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট অর এ লার্জ ইন্টারপালমোনারি শান্ট যখন থাকে তখন এই প্ল্যাটিপনিয়া দেখা যায় বা পেশেন্ট ফিল করে। ট্রিপপনিয়া, ব্রিথলেসনেস হোয়েন লাইং অন ওয়ান সাইড, মানে শ্বাসকষ্ট যখন তুমি এক পাশ ফিরে শিখছ তখন। তাহলে এটা কখন হচ্ছে? ইউনিল্যাটারাল লাং ডিজিজ যখন থাকছে, মানে পেশেন্ট সবসময় প্রেফার করবে যে হেলদি লাং আছে তাকে নিচে রাখতে, তাহলে তার শ্বাসকষ্টটা একটু কমবে। ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি বা ডিসিএম, এক্ষেত্রে পেশেন্ট কী করবে? ডান পাশ ফিরে শুতে প্রেফার করে। এছাড়া কি টিউমার কম্প্রেসিং সেন্ট্রাল এয়ারওয়ে, মানে ট্রেকিয়াকে কম্প্রেস করছে, এছাড়া মেজর ব্লাড ভেসেলকে কম্প্রেস করছে, তখন আমরা ট্রিপপনিয়া দেখতে পাবো, হিস্ট্রি পাবো। এই ওয়ার্ডগুলো মাথায় রাখো, এগুলো আমরা ওয়ার্ডে খুব পাবে তোমরা। প্যারক্সিজমাল নকটার্নাল ডিসনিয়া, মানে শ্বাসকষ্ট এমন টিপিক্যাল হয় যে পেশেন্ট রাতে ঘুমোতে ঘুমোতে জেগে ওঠে শ্বাসকষ্টের জন্য। তাহলে কি? ব্রিথলেসনেস দ্যাট ওয়েকস দ্য পেশেন্ট ফ্রম স্লিপ, টিপিক্যাল অফ অ্যাজমা অ্যান্ড লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার। তাহলে অ্যাজমা এবং লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ারের ক্ষেত্রে টিপিক্যালি আমরা প্যারক্সিজমাল নকটার্নাল ডিসনিয়া দেখতে পাই। তাহলে নিশ্চয়ই তোমরা এই অ্যাজমা বা লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার পেশেন্ট পেলে এই হিস্ট্রিটা নেবে। এছাড়া সাধারণত এই ডিউরেশনটা কখন হয়? রাত 3টে থেকে 5টার ভেতরে, উইথ হুইজিং সাউন্ড। আর ব্রিথলেসনেস ওটসেন হয় কখন? যখন সে জেগে উঠলো বা সিওপিডির ক্ষেত্রে। আর কমবে কখন? যখন স্পুটাম কাফ আউট করবে, আস্তে আস্তে এই ডিসনিয়াটা কমতে থাকবে। ফিজিক্যাল এক্সামিনেশন, তাহলে ফিজিক্যাল এক্সামিনেশনের ক্ষেত্রে মোটামুটি আমাদের স্টেথোস্কোপটা লাগবে। আর কোন কোন টেকনিকে আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করতে পারি? ইন্সপেকশন, এটা তোমরা সবাই জানো, ইন্সপেকশন, প্যালপেশন, পারকাশন, অসকাল্টেশন। ইন্সপেকশনে কি দেখব? জেনারেল অ্যাপিয়ারেন্স, এগুলো সব জানো, আমি জাস্ট রিড আউট করছি, তোমরা দরকার হলে ভিডিও পজ করে আরেকবার দেখে নাও। পশ্চারিং, মানে কেমনভাবে পেশেন্ট কোন পজিশনে বসে আছে বা শুয়ে আছে। ব্রিদিং এফোর্ট, ট্রেকিয়াল পজিশন, সিমেট্রি, মানে চেস্ট সিমেট্রি, অক্সিজেনেশন, নেইলস, স্কিন, লিভস, রেসপিরেটরি এফোর্ট, রেসপিরেটরি রেট অ্যান্ড ডেপথ, ব্রিদিং প্যাটার্ন, চেস্ট এক্সপ্যানশন। তাহলে এগুলো যখন দেখব, কেউ যদি মনে করো যে কোনো পয়েন্ট মিস করে গেছি বা বুঝতে পারছি না, তাহলে সে ভিডিওটা হোল্ড করে এগিয়ে নাও, দেখে নাও, না হলে কিন্তু সমস্যায় পড়বে। আর আজকের পড়া আজকেই কমপ্লিট করবে, কেননা পরে কিন্তু আর সময় পাবে না। আচ্ছা, আর কিছু ওয়ার্ড আছে যেগুলো আমাদের জানতে হবে, একটু দেখে নাও। কিছু চেস্টের অ্যাবনর্মালিটি তোমরা ওয়ার্ডে দেখতে পাবে, যেমন কাইফোসিস, এগুলো অনেকে জানো। কাইফোসিস মানে ফরওয়ার্ড বেন্ডিং অফ ভার্টিব্রাল কলাম, মানে
আমরা এই যে পড়তে বসি, পড়তে পড়তে কুঁজো হয়ে যায়, দ্যাট ইজ কাইফোসিস। তখন আর সোজা হয়ে বসতে বললেও দেখবে বসতে পারবে না, এবার থেকে সোজা হয়ে বসে পড়বে, কেউ ঝুঁকে পড়বে না, দরকার হলে চেয়ার টেবিলে বসো। আচ্ছা, নেক্সট স্কোলিওসিস, ল্যাটারাল বেন্ডিং, মানে সাইডে ভার্টিব্রাল কলামটা যদি বেঁকে যায় তাকে স্কোলিওসিস বলছি। ব্যারেল শেপের চেস্ট, মানে ইনক্রিজ ইন অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার, তাহলে চেস্টটাকে কেমন লাগে, গোল হয়ে যায়, ব্যারেলের মতো দেখতে, তাই ব্যারেল শেপের চেস্ট। কিছু ডিজিজ কন্ডিশন আছে যেখানে চেস্ট ব্যারেল শেপের দেখতে হয়ে যায়। ফ্ল্যাটেনিং, ফ্ল্যাট হয়ে যাওয়া। রঙ্কাই, হুইজিং সাউন্ড, যেটা অ্যাজমাতে আমরা পাই। ক্রেপিটেশন, ক্রেপিটেশন, দরকার হলে 2-4 বার প্রোনাউন্স করো। বাবলিং অর ক্র্যাকলিং নয়েসেস। প্লুরাল রাব, মানে দুটো প্লুরা যখন টাচ করে যাচ্ছে, ফিক্স হয়ে যাচ্ছে, তখন যে রাবিং হচ্ছে, রাব মানে ঘষা, তাহলে ক্রিকিং অর রাবিং নয়েসেস অ্যাসোসিয়েটেড উইথ পেন। দেখো কাইফোসিসের ছবি। আচ্ছা, নেক্সট প্যালপেশন, তাহলে ট্রেকিয়াল পজিশন মোটামুটি আমরা প্যালপেট করে বুঝতে পারবো, আর চেস্ট ওয়াল সিমেট্রি কিনা সেটাও বোঝা যাবে। অস্কালটেশন, অস্কালটেশনের ক্ষেত্রে দুটো লাংসের মধ্যে কম্প্যারিজন করতে হবে যে এয়ার এন্ট্রি ঠিক আছে কিনা। তার জন্য আমাদেরকে ফুল রেসপিরেশন, তুমি স্টেথোটা যে পজিশনে বসালে একটা ইন্সপিরেশন একটা এক্সপিরেশন শুনে নিলে, নিয়ে সেম পজিশনে অপোজিট টার্ন করে তুমি একটা ইন্সপিরেশন এক্সপিরেশন শুনবে। যদি দরকার পড়ে অনেক সময় ব্রেস্ট টিস্যুকে সরিয়ে দিয়ে সেখানে স্টেথো প্লেস করতে হবে। স্টেথো সবসময় বেয়ার চেস্টে অ্যাপ্রোচ করতে হয়, কোনো জামা কাপড় বা ক্লথের উপর দিয়ে শোনার কথা নয়। দেখো ছবিটা, ঠিক আছে? তাহলে ইভ্যালুয়েট করতে হবে কি করে, পোস্টেরিয়র, ল্যাটারাল অ্যান্ড অ্যান্টেরিয়র চেস্ট। এছাড়া পেশেন্টকে আপরাইট পজিশনে বসিয়ে তাকে লম্বা লম্বা এবং স্লোলি ব্রিথ নিতে বলতে হবে মুখ থেকে। মুখ থেকেই শ্বাস নেবে এবং আস্তে আস্তে মুখ থেকেই ছাড়বে। এর ফলে কি, এয়ার মুভমেন্টটা তুমি যেমন ফিল করবে, তেমনি চেস্টে আস্তে আস্তে এয়ার ঢোকার জন্য তুমি ইনহেলড এয়ারের যদি কোনো অ্যাবনর্মাল সাউন্ড থাকে সেটা শুনতে পাবে, না হলে নর্মাল সাউন্ড শুনতে পাবে। আর স্টেথো সবসময় ডায়াফ্রামটাই আমরা ইউজ করব আওয়াজ বা সাউন্ড শোনার জন্য। অনেকে জানতে চেয়েছিলে নেল ক্ল্যাবিং, আমি ছবি দিয়েছিলাম, এখানে আরেকবার দেখে নাও। রেসপিরেটরি সিস্টেম এক্সামিন করতে গেলে আমাদের কিছু কিছু জিনিস জানতে হয়, সেগুলো হলো অ্যাপিয়ারেন্স, প্যালর, আগের দিন এগুলো সব ক্লিয়ারিফিকেশান করা হয়েছিল। সাইনোসিস, এক্সেসিভ কার্ভেচার অফ নেইল, ভেনাস পালসেস, লিম্ফ নোড এনলার্জমেন্ট। ছবিগুলো দেখো, দরকার হলে ভিডিও পজ করো। রেসপিরেটরির ক্ষেত্রে রেসপিরেটরি রেট, ট্যাকিপনিয়া, ব্রেডিপনিয়া, হাইপারএপনিয়া, এগুলোর প্রত্যেকটার ভ্যালু লিখে ফেলো। ব্রিদিং প্যাটার্নসের মধ্যে যেগুলো আছে, হাইপার ভেন্টিলেশন, কখন কখন পেশেন্ট হাইপার ভেন্টিলেট করে, এটা টাস্ক। কুশমলস ব্রিদিং, এটা সবাই জানো, খাতায় লেখো। হাইপো ভেন্টিলেশন, কোন কোন কন্ডিশনে হাইপো ভেন্টিলেটেড লাংস আমরা দেখতে পাই। এছাড়া চেইন স্ট্রোক রেসপিরেশন কোন কন্ডিশনে হয় সেটাও লেখো। এটা জাস্ট ছবিগুলো একটু দেখো, এখন বুঝবে না, তোমরা যখন ওয়ার্ডে যাবে মনিটর দেখবে তখন আমরা বলে দেব। এখন জাস্ট ছবিগুলো একটু দেখে নাও। নর্মাল মানে নর্মাল রেসপিরেশনের ক্ষেত্রে আমরা এই ওয়েভটা দেখতে পাবো, ব্র্যাডিপনিয়ার ক্ষেত্রে এই ওয়েভটা দেখতে পাবো যখন রেসপিরেশন স্লোয়ার দ্যান 12।
এরকমই সব এক একটা মনিটরিং ওয়েভ, রেসপিরেটরি ওয়েভ। দেখো এই যে হার্ট লাং অসকালটেশন করবে, লাং অসকালটেশনের ক্ষেত্রে স্টেথোর পজিশন কোথায় হবে? যদি অ্যান্টেরিয়র হয় তাহলে 1 2, দেখো সেম পজিশনে। নেক্সট 3 4 5 6 7 8 9 10। সেরকমই এদিকেও সেম 1 2 3 4 5 6 7 8 9 10। এভাবেই অ্যান্টেরিয়র আর পোস্টেরিয়র ভিউয়ের ক্ষেত্রে লাং অসকালটেশন করা হয়। তো নর্মাল চেস্ট এক্সরে দেখো, এটা প্লুরাল ইফিউশন। নিউমোথোরাক্স, দেখো এয়ারের জন্যে লাংসটাকে চেপে গেছে, কনস্ট্রিক্ট করে যাচ্ছে বা ছোট হয়ে গেছে, প্রেশারে পড়ে গেছে। আচ্ছা, স্পাইরোমেট্রি তোমরা একটা ওয়ার্ড পাবে বা দেখতে পাবে, ওয়ার্ডে গেলে অনেকে হয়তো ইউজও করো। স্পাইরোমেট্রি হচ্ছে একটা টেস্ট যার মাধ্যমে আমরা লাংসের এক্সপিরেটরি ভলিউম, ইন্সপিরেটরি ভলিউম বা ফোর্সড এক্সপিরেটরি ভলিউম, মানে এয়ার ক্যাপাসিটি, টাইডাল ভলিউম, এগুলো সব জানতে পারি। ভাইটাল ক্যাপাসিটি অফ লাংস, এগুলো জানতে পারি। তোমরা টেস্টটা দেখলে আরোই বুঝতে পারবে। এই টেস্টের মাধ্যমে আমরা যেটা বুঝতে পারি যে লাংসের ক্যাপাসিটি, তার এয়ার এন্ট্রি যে হচ্ছে সেটা কতটা এন্ট্রি হচ্ছে বা কতটা সে এক্সেল করতে পারছে, রেসিডুয়াল এয়ার কতটা থাকছে, সেটা আমরা সিম্পল একটা প্রসেসের মাধ্যমে জানতে পারি। সেটাই স্পাইরোমেট্রি। ব্লাড গ্যাস অ্যানালিসিস। ব্লাড গ্যাস অ্যানালিসিস হচ্ছে আর্টেরিয়াল ব্লাড গ্যাস, মানে আমি আর্টারি থেকে বা অক্সিজেনেটেড ব্লাড কালেকশন করে তাতে অক্সিজেনের পরিমাণ, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বা অ্যাসিডোসিস, অ্যাসিডের পরিমাণ বা অ্যালকালাইনের পরিমাণটা জানতে পারি। এটা আর্টারি থেকে ব্লাডটা নিতে হয়, হেপারিনাইজ সিরিঞ্জ লাগে, দিয়ে সেটা দিয়ে আমরা ব্লাডটা নিয়ে জাস্ট 1 মিনিট 2 মিনিটের টেস্ট, এবিজি অ্যানালাইজার থাকে, সেখানে আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইজার মেশিন থাকে, সেখানে স্যাম্পলটা দিলেই আমরা মিনিট খানেকের মধ্যে রিপোর্টটা পেয়ে যাই। এটা তোমরা যখন ওয়ার্ডে হয়তো পাবে না, এগুলো ইন্টেন্সিভ ইউনিটে মেশিনগুলো থাকে, তখন আমরা দেখিয়ে কিভাবে করতে হয় বা কোথা থেকে করতে হয় সেটা আমরা শিখিয়ে দেব। ওকে, মোটামুটি এটা তাহলে রেসপিরেটরি সিস্টেম পড়তে গেলে, তার ডিজিজ কন্ডিশন পড়তে গেলে এই বেসিক জিনিসটুকু আমাদের জানতে হবে। ওকে, থ্যাংক ইউ।